যে পাই। সালাম বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। যারা দেশে আছেন এবং যারা প্রবাসে বসে আছেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার এই স্টুডিও লাল দেয়ালে নিমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে, আমাদের বাংলাদেশের চারুকলার গুরু, এবং শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তার গুণের যে কদর, এবং উনি যে, আমি আর কিছু বলবো না, বেশি বলা হয়ে যাচ্ছে না, আমার বলা উচিত না। দেখি না মানুষটাকে, চলুন। মনির ভাই, আপনি তো একেবারে মাদ্রিদ থেকে চলে আসছেন আমার জন্য। হ্যাঁ, মাদ্রিদ তো বহুদিন আগে আসার ইচ্ছা ছিল। হ্যাঁ, অপূর্ব এটা স্টুডিও, এত গুছানো, ছোটখাটো একটা গুছানো স্টুডিও। আমি বাংলায় গান গাই। আচ্ছা, আমি একটা জিনিস করেছি, লুকিয়ে লুকিয়ে আপনার স্টুডিও থেকে আপনার স্কেচ বইগুলো নিয়ে আমি, আরে তো আমার স্কেচ বই। চলেন না বসে আড্ডা মারি, স্কেচিংও করা হবে। প্লিজ বসেন। এ তো বহু পুরানা এইগুলো আমার সব, আমি একেবারে লুকিয়ে লুকিয়ে। কতগুলা, এই যে ছোট, এটা মিনিয়েচার, এটা 9/2/99 সনে। তখন আমার ছেলে যখন মাদ্রিদে তার জন্ম, সেই পাশাপাশি আমার পার্ক, সে যখন ছিল 3-4 বছর, তো পার্কে নিয়ে যেতাম। পার্কে গিয়ে ছবি আঁকতাম এগুলা, হ্যাঁ, পেন দিয়ে। মানে এটা একটা রেওয়াজের মতো। ও ফুটবল খেলতো, অনেক আমাদের যে বাচ্চাদের বাবারা মারা সব মিলে আমরা পার্কে ফুটবল করতাম। তো একটা মজার ঘটনা কি, যে একটা লোক স্প্যানিশ নিউজ পেপার পড়তেছে, আর ছেলে মেয়েগুলো ছোটো ছোটো বাচ্চা দৌড়তে কাছে আসে, বাবা বাবা দেখো দেখো, স্প্যানিশ বলছে, বাবা মিরালা মিরালা, মানে দেখো দেখো। তখন ওই লোকটা বললো, এই বাচ্চাগুলো এই বাবার মানে কি, যে চিৎকার করতেছে, চিৎকার করতেছে। হ্যাঁ, কী ব্যাপার, এরা কাছে আসলেই বাবা বাবা বলে। আমাদের বাবা হইল বাংলা হইল বাবা, ফাদার। হ্যাঁ হ্যাঁ, এটা বাবা। তখন বলে তাই নাকি? তো এই ছোটোগুলা, এই স্কেচগুলো আমি তখন আঁকা, কারণ এগুলা খুব ব্যক্তিগত। কারণ যদিও ছবি খুব ছোট, কিন্তু এই ছবিগুলো স্কেল অনেক বড়, সুতরাং এর জন্য আমার খুব বেশি দরদ। কারণ এটা ডায়েরির মতো আমার। এই যে প্রায় কত 99-এর এই ছবি দেখলে মনে হয় ওই দিনের স্টোরি। এটা আপনার গয়না, এটা আপনার স্মৃতি। না মানে এটা কিউট। হ্যাঁ, এটা পকেটে রাখি। তারপর আমি যাই মাঝে মাঝে ওই এগুলো নিয়ে ডাক্তারের যে ওয়েটিং রুমটা খুব সাসপিশিয়াস, কিউরিয়াস, যে মানুষে ঢুকলে সবাই চুপচাপ, কেউ কথা বলে না, সব নার্ভাস। দেন তখন একটা জার্নাল থাকে, এই জার্নালগুলো বোধ হয় 5-6 বছরের পুরানো, সব নিয়ে পরে আবার রাখে, নার্ভাস থাকে। নার্ভাস যে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায় ওখানে ঢুকলে। কেউ হয়তো ওই লোকগুলা কার সাথে কথা বলবে, এগুলা অবজার্ভের বিষয় আর কি। না, কিছু কিছু স্কেচও করি ওখানে বসে বসে। আমার তো স্কেচ বই সবসময় পকেটে রাখি, যে বহু ধরনের। এই যে এইটাও স্কেচ, এটা প্লেনেও থাকে আমার, এই যে ছবিগুলা। হ্যাঁ, এগুলো করা 04-এ, মানে 2004। এই ছবিগুলা আমি সবসময় রাখি, কারণ এটা আইডিয়া এখান থেকে নেই না কোনো সময়, কিন্তু এটা দেখতে হয়। কারণ ছবিটা জিনিসটা হয়, আজকে যেটা করলাম কালকে এটা ডেড। সুতরাং এখান থেকে অনেকে জিজ্ঞাসা করে আমি এখান থেকে আবার কপি করি নাকি। আমার না না, এটা দেখি যখন আইডিয়া ব্লক থাকে, হেল্প করে। এটা ছবিগুলো ইন্সপিরেশনটা পাওয়া যায়, উৎসাহটা বাড়ে, ঘুরায় দেখা যায়, এইভাবে করা যায় সব দিকে। তখন হয়তো পার্টলি একটা ফ্র্যাগমেন্ট, এই যে ছবিটার একটা ফ্র্যাগমেন্ট হইতে আমার দরকার হইতে পারে ছবিটার। হ্যাঁ, সুতরাং এগুলা সবসময় আমার পকেটে থাকে, এয়ারপোর্টে হোক, তারপরে মেট্রোতে হোক, প্লেনে আমি ছবি আঁকি। একবার ইয়াতে ছিলাম দুবাইয়ে 18 ঘন্টা, তা কীভাবে থাকবো, আমার 18 ঘন্টা কীভাবে চলে গেলো। এয়ারপোর্টটা আবার মজার, আমার কত ধরনের মানুষ, অনেকে তো 2-3 ঘন্টা ওয়েট করবে, মাথা মানে খারাপ হয়ে যায়, কী করে থাকবো ওই যে ট্রানজিটে। তো কিছুই না, এয়ারপোর্টে ইন্টারেস্টিং যে কত ধরনের লোক পাস করতেছে, অ্যাংজাইটি নিয়ে, কেউ ড্রেস, যে মানুষের কত রকম স্টাডি করলে ভেরি ইন্টারেস্টিং। একটু দেখি কে যেন
আসলো আসলে আসার কথা না। বন্ধু চলে এসো, এটা বিরাট সারপ্রাইজ মনির ভাইয়ের জন্য। আরে এদিন জাকারিয়া স্কোয়ার করতে গিয়ে একদিন পরে বহুদিন দেখা হয় না। আমার চক্কর, সারপ্রাইজ এর চেয়ে বড় কিছু। খুবই সুন্দর স্টুডিও দেখছেন না আপনি? আমি একটা গোছানো স্টুডিও, মানে খুব সুন্দর। থ্যাংক ইউ বন্ধু। না আমি খুবই খুশি হয়েছি যে মনির ভাইয়ের প্রোগ্রামে, মানে আমি তো খুবই অনার্ড ফিল করতেছি যে মনির ভাইয়ের যে অনুষ্ঠানে ডাকা হয়েছে সেই অনুষ্ঠানে কারণ আমি তো জানি মনির ভাই প্রিয় ব্যক্তিত্ব কারা, তাই আমি ভাবলাম যে একটা সারপ্রাইজ দিই মনির ভাইকে। খুবই খুশি। না বহুদিন আগে আমার এই প্রিয় বন্ধু স্পেনে গেছিল, মানে সেই গয়া যেখানে জন্ম নিয়েছিল, ছোট্ট গ্রাম, অপূর্ব, খুব আমরা খুবই ভালো সময় কাটাইছি। অদ্ভুত একটা কিউট শহর, বিখ্যাত পেইন্টার গয়া, ফ্রান্সিস গয়া। মানে ওই গ্রামের লোক সংখ্যা হইল 40 জন এবং লয়েস্ট এজ হইল 60 বছর। এবং আমরা সেই জায়গায় একটা লাঞ্চ করছিলাম, আমাদের ওটা দুপুরে 12টার সময় শুরু হয়েছে মনে হয়, আমরা 4টা পর্যন্ত লাঞ্চ করছি। অদ্ভুত একটা জিনিস, মানে কালচারটা এরকম, খাওয়া দাওয়া। তো ভবিষ্যতে আমারও সে নিমন্ত্রণ থাকবে আশা করি। এই চলো না আমরা একটু আড্ডা মারি। হ্যাঁ তোমরা এত কষ্ট করে, মনির ভাই এত কষ্ট করে আসলেন, বন্ধু চলো প্লিজ বসো। আর বহুদিন পর দেখলাম আমার নোট বই। তোমাদের দুজনকে একসাথে মানে আমার স্টুডিওতে আনা এবং মানে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়া, এটা কিন্তু সত্যি। মনির ভাই অনেক ধন্যবাদ। ঢাকায় আসলে যাক তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। থ্যাংক ইউ আন্না। ঢাকায় আসলে অনেক সময় মনে হয় এত বিজি, মানে ভেরি বিজি উইদাউট ডুইং নাথিং। হ্যাঁ মনির ভাইয়ের আমি ফোন করলে দেখি যে এই জায়গায় দাওয়াত, ওই জায়গায় দাওয়াত, আর এত লোক। আর মনির ভাইয়ের যেটা উনি এত জনপ্রিয় লোক, ফলে সবাই ওনারা ডাকে, ওনার বাসায় আসতে চায়। এটা একটা অদ্ভুত, সবসময় লোকজন নিয়ে থাকে। এখন আমার মনে হয় মাঝে মাঝে ডেইলি টেলিফোন আসে 4টা 5টা, স্যার একটা ইনোগ্রেশন, এটা ওরা আমার ফুলদানির মতো নিয়ে যায়, টেবিলে বসাবে, নিয়ে ঠিকই বসায়, আবার কেউ কোনো জায়গায় আর কোনো খবরই নেই, আবার নিয়ে আসে, আবার যাওয়ার সময় আর কোনো খবর নেই। ছোটবেলার কথা নিয়ে একটু গল্প করি না মনির ভাই? ছোটবেলা থেকে শুরু এবং পড়াশোনা, এবং কি আপনাকে উৎসাহ দিল এই যে আপনি সুদূর স্পেনে চলে গেলেন, আপনার সেই যে বিশাল যে যাত্রা এবং তারপরের ভূমিকা, এগুলো একটু গল্প শুনতে চাই। বিরাট একটা জার্নি লাইফের, যে একটা শিল্পী যে হব আমি, শিল্পীটা কি তাও জানতাম না। মানে কিশোরগঞ্জে আমার জন্ম কিন্তু জামালপুরে, ইসলামপুরে, 3 মাস বয়সে কিশোরগঞ্জে চলে আসছে, সেখানে 20 বছর আমার ওখানে। তো 60 বছর আগে কিশোরগঞ্জের মতো ছোট্ট শহরে একটা শিল্পীর কী কাজ, শিল্পী কাকে বলে না, তো এটা কনফিউজ। তবে ছোট বেলায় আমার এখন মনে হয় ইনটিউশন ছিল ভিতরে, একটা কিছু ছিল যেটা আমাকে ইম্পোজ করতো, কিছু কাগজের কাজ করা, কিছু আঁকা ঝোঁকা করা। কারণ তখন কোনো পেন্টিং দেখি নাই, এবং জল রঙ কি তাও চিনতাম না। ওই আমি বলছি 60 বছর আগের কথা। তখন পেন্টিং যা দেখতাম তখন ওগুলো ছিল ওই যে সিনেমার ব্যানার করতো, তারপর খবর কাগজ ইলাস্ট্রেশন, গল্প বইয়ের কাভার, সাইনবোর্ড, রিক্সার ছবি, তো এইগুলাই ছিল মানে ভিজিবল পেন্টিং। হ্যাঁ আমি বেসিক্যালি ওই সিনেমার কাছে দাঁড়িয়ে থাকতাম, ওই যে সিনেমার এখনও ওই ব্যানারগুলো অপূর্ব, ওই সিনেমার ব্যানারগুলো আছে না, বড় ব্যানার ছিল আগে, কি রকম মানে এগুলো এখন বুঝি যে এটার নাম হলো পপ আর্ট। ফিগার পোর্ট্রেট করতেছে, এদিকে লাল দেব দিছে, এদিকে হলুদ, এদিকে নীল, কিন্তু তারা ব্যালেন্স করতো। পাবলিক আর্ট, পপ আমার আর্ট খারাপ লাগে এটা, এই কন্টেম্পোরারি মডার্ন যুগে এখন এটা হারিয়ে গেছে। তখন থেকে ওই ঈদের দিনে ওই কেচি দিয়ে কাগজ করতাম, কিছু সাজাইতে ভালো লাগতো আর কি, কিছু সব কিছু ডেকোরেশন, বা এই যে পানস কাগজ দিয়ে কাটা ঘুড়ি বানাতাম। হ্যাঁ সুন্দর সুন্দর তখনকার ঘুড়ি খুব ছিল আর কি, কালারফুল ছিল। কতগুলো জিনিস ছিল। এখন এগুলা যে নদী ছিল, একটা বিরাট নদী, এই নরসুন্দা নদী, সেখানে ছোটো ছোটো মাছ ধরতাম। তো লেখাপড়া করতাম না আর কি, লেখাপড়া ছাড়া সবই করতাম। এইদিকে লাস্টে গিয়ে আমার রেজাল্ট মানে আস্তে আস্তে, না ছাত্র খারাপ ছিলাম না, ছোটোকালে আমার কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো ছিল, কিন্তু যতই গ্রহিত মানে বাড়তেছে এজ 7, 8, 9 এদিকে ভাড়া পড়তেছে আর কি। লাস্টে মানে মেট্রিক আমি দিলাম 58-এ মেট্রিক, তখন ঢাকা বোর্ডে মেট্রিকে ফেল একবার না 3বার ফেল 3বার ফেল মেট্রিকে।
কারণ তারপর বাবা হাল ছেড়ে দিল যে এই ছেলে কিছু হবে না। তখন হেডমাস্টার ছিল একজন কিশোরগঞ্জের রায় সাহেব। এই তার প্রথম মুখে শুনি এর শিল্পী হইতে হবে, আর্টিস্ট, মানে খুব মানে কনফিডেন্স যে দিল। তখন একটা স্কুলে ম্যাগাজিন ছিল, হাতের লেখা ম্যাগাজিন, ওইটা কার্টুন করতাম আমি, কার্টুন বা লিখতাম ওগুলো, দেয়াল পত্রিকা, দেওয়াল পত্রিকা, সেটা আমার খুব ভালো লাগতো। ভালো লাগতো দেখতো, এবং পাশে গিয়ে দেখতাম কি ওরা কি ফিল করে, অনুভূতি করে, এই যে কার্টুন দিয়ে কী মন্তব্য করে। খুব মানে খুব খুশি হইতো। এবং এটা করো। তারপর রিক্সার পিছনে ছবি আমার দিল, পাশে বাসায় থাকতাম, পুরো বডিতে দিবে। তখন তো আমি প্রাউড, আমাকে অয়েল পেন্ট করতে দিবে। অয়েল পেন্ট তখন ওই লেকার পেন্ট আর কি, তখন তো অয়েল পেন্ট চিনিও নাকি। তো এইগুলা অনেক কাজের ভিতরে আস্তে আস্তে তারপর চলে আসি চাঁদপুরে, সেখান থেকে মেট্রিক পাস করছি। তো মেট্রিক পাস করার পর ঢাকা আর্ট কলেজে চলে আসি আর কি। সেখানে আবার ফেল করিনি কোনোদিন। ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আমার জায়গা কেউ নিতে পারে নাই আর কি। লাস্টলি যে আমি বাইরে যাবো, এটা আমার মানে চিন্তার বাইরে। তখন পাকিস্তান সময় তো অসম্ভব যাওয়া। হ্যাঁ, তখন আমার এক স্কুলের কলিগ, তখন আমি টিচার, আর্ট কলেজের ফার্স্ট ইয়াংস্ট টিচার আর কি। আর আমার 2 বছরের সিনিয়র রফিকুল নবী। তখন কিন্তু 69 প্রায় যুদ্ধ প্রায় লেগে গেছে। এই আর্ট কলেজ থেকে ছিল একটা জায়গা, সেখান থেকে পোস্টার সব কিছু বেরিত। নবী বললো হাঁটতে হাঁটতে, কেমন যাবা নাকি স্পেনে? আমি তো অবাক, আমি বললাম আপনি যান না কেন? তখন তো এটা বিদেশে যাওয়া মানে এটা একটা মিরাকল ব্যাপার। দেখা মিয়া, এই যে দেখো আঙ্গুল দিয়ে দেখাই দিল যে খাজা সাহেব, অ্যানাদার প্রফেসর, যে 15 বছর যাবত ফর্মে ফিল আপ করতেছে। তখন ওয়েস্ট পাকিস্তান করতো কি ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান তার 3 দিন আগে স্কলারশিপটা ইস্ট পাকিস্তান করতো। তখন এই 3 দিনের টাইম ছিল না, সুতরাং তারাই ফলে ডিসক্রিমিনেশন হইতো, আসলে ডিসক্রিমিনেশন তখন থেকেই। তারপর হয়তো ওই যুদ্ধের জন্য আমি অ্যাজ এ ফান আমি একটা পিটিশন দিয়ে দিছি, মানে ওই হাফ কাগজ দিয়ে, মানে এটা একটা ফান হিসাবে। হঠাৎ ভুলেও গেছি, ওই হঠাৎ করে একটা টেলিগ্রাম আসা, ইমিডিয়েট আমার স্পেনে যেতে হবে। হ্যাঁ, স্কলারশিপ ছিল ইন্টার এক্সচেঞ্জ, একজন পাকিস্তানি যাবে স্পেনে একজন পাকিস্তানি, এটা কোনো মেরিটের দরকার নেই, এটা ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য। তারপর প্রথমে বিদেশে যাওয়া, ইয়াং ম্যান, হ্যাঁ, স্পেন তো সুন্দর, ব্লু স্কাই। এর আগে পাকিস্তানও যায়নি, এত বছর পাকিস্তানে ছিলাম, ওয়েস্ট পাকিস্তান কি তাও জানতাম না, কলকাতা এত কিছু জানি নাই না। প্রথম এন্ট্রেন্স স্পেনের যে একটা শব্দটার সাথে একটা হিউজ পার্সপেক্টিভ শোনা যায় আমার কাছে। আমি হয়তো আগেই স্বপ্ন দেখছি আমি স্পেনের, কিন্তু সেই সময় স্পেনে যাওয়া মানুষ হা করে রয়েছে, কোথায় যাবো? আমি স্পেনে যাবো। স্পেনে ওদের কাছে মনে হয়েছে আমি সাইবেরিয়াতে যেতেছি। সাইবেরিয়া সবাই জানে কোথায়, কেউ নট ইন্টারেস্টেড টু গো, মানে মনে করে এত দূর। হ্যাঁ, তখন ফ্রাঙ্কোর ছিল, আমি ফ্রাঙ্কোরে 7 বছর পাইছি, ফার্সিস্ট ডিক্টেটর। যাই হোক, কিন্তু বলবো যে স্পেন ওয়ান অফ দ্য খুব সুন্দর দেশ। এবং মুসলমানরা যে ছিল 800 বছর, ওরা যে কী করে গেছে, কারণ ওটা দেখার জন্য মিলিয়ন্স অফ লোক আসে। যে স্পেন ওরা প্রোটেক্ট করে জিনিসগুলো, যেগুলো আলহামরা, কর্ডোবার জিনিস, এখানে কিন্তু মুসলমানদের লাস্ট সিভিলাইজেশন যেটা গ্রো করছে আর কি। লোক সংখ্যা 42 মিলিয়ন, টুরিস্ট আসে 60 মিলিয়ন স্পেনে। কেন আসে? এইসব দেখার জন্য। ওদের হিস্ট্রি, রোমানরা ছিল, আরবরা ছিল, ফাইনালি তারপরে স্প্যানিশ ইজ ভেরি ইন্টারেস্টিং। তাছাড়া দেশটা খুব সুন্দর, খাওয়া দাওয়া ভালো, লোকজন খুব ওয়ার্ম ক্যারেক্টার, আমাদের বাঙালিদের মতো। হ্যাঁ, আমাদের বাঙালির মতো। তাছাড়া ওদের 3টা কিন্তু ক্যারেক্টার প্রত্যেকটা লোকের সাথে, যে অ্যানার্কিস্ট, ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড ইম্প্যাশন্ট। এই 3টা জিনিস এর ভিতর যখন না বেরোয় একজন জিনিয়াস, সব না, খুব খুব কম ইজ মানে আসলে জিনিয়াস। পিকাসোর মতো লোক, সালভাদর ডালি, লুইস বুনুয়েল, হ্যাঁ, মিরো, খুয়ান মিরো। তারপর অনেক লিটারেরি, অনেক স্পেন অনেক নোবেল প্রাইজ আছে, যেটা লোরকা আছে। হ্যাঁ, লোরকা, হ্যাঁ, গার্সিয়া লোরকা। কিন্তু একটা বিষয় এখন পর্যন্ত কনসিডার্ড ইজ দ্য মোস্ট কন্টেম্পোরারি পোয়েট ইন দিস মোমেন্ট, কিন্তু লোরকার কোনো প্রাইজ নাই, কোনো কিচ্ছু নেই, নেভার।
হ্যাঁ, কিন্তু তার সাথে যে বন্ধুত্ব ছিল ডালির, লুইস বুনুয়েলের, এটা বিরাট একটা হিস্ট্রি। তারা একটা ফিল্ম করছিল তিনজনে মিলে, লোরকা, ডালি আর লুইস বুনুয়েল, এল পেড্রো আন্দালুস, স্প্যানিশে দ্য আন্দালুসিয়ান ডগ। আন্দালুসিয়ান ডগ, এটা ফার্স্ট সুরালিজম film হিসেবে একটা consider হিসেবে, মানে এটা খুব, এটা হিস্ট্রিতে থেকে আছে আর কি, যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সুরালিস্ট ফিল্ম। তার খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া ভালো, কারণ আরবরা কিন্তু অনেক কিছু দিয়ে গেছে এই যে স্পেনে। কিন্তু আরবদের যে সিভিলাইজেশন, লিটারেচার, মেডিসিন, আর্ট, ওদের যে টাইলসটা আছে না, আন্দালুসিয়ান টাইলস, সেখান থেকে কিন্তু ওয়েস্টার্ন অনেক পেন্টাররা কিন্তু ইনফ্লুয়েন্স। একটা পেন্টার আছে, নাম হলো এশার, ইম্পসিবল পেন্টিং করে। ওই টাইলস থেকে, টাইলসের কিন্তু ইসলামিক টাইলসের কোনো এমটি স্পেস নাই, রিপিটেশন, ডিজাইন, জ্যামিতিক, হ্যাঁ জ্যামিতিক, কোনো একটা ফেলে দেওয়ার জিনিস নাই। ওখান থেকে কিন্তু একটা হ্যাঁ ইম্পসিবল পেন্টিং করে গেছে সে, জাস্ট ইসলামিক টাইলস নিয়ে আর কি। কারণ তখন তো ওই হোল কর্ডোবার ইয়াদের যে মসজিদ বা গ্রানাদা প্যালেসে কোনো জীবজন্তুর কোনো ইমেজ নাই, হোল ডেকোরেটেড ওই কোরআনের আয়াত বা লতা পাতা এগুলো আছে। এবং মুসলমানরা যে পানি কত ভালোবাসত বোঝা যায় যে সেই প্যালেসে, মানে ঘরের ভিতর পানি, ফাউন্টেন, কারণ জায়গাটা ছিল ফ্লাওয়ার ছাড়া কিভাবে গার্ডেন করা যায়, এটা মুসলমানদের প্রথম স্পেনে দেখাইলো আর কি। আমি যখন গেলাম স্পেনে একটা বাঙালি ছিল না, নাহলে সিঙ্গেল। আস্তে আস্তে এখন আবার ৪৫,০০০ ৫০,০০০ মতো হয়ে গেছে। কিন্তু তারা ভালোই করতেছে বাঙালি, যদিও এখন ইউরোপে ইকোনমিক ক্রাইসিস, কিন্তু বাঙালিরা যে জবটা দিচ্ছে, যে ওয়ার্ক, এটা ইউরোপিয়ানরা দিবে না। স্প্যানিশরা একটু বেসিক্যালি একটু আলসা, কাজ করতে চায় না। ওরা শুক্রবারের পর হার্ড ওয়ার্কিং খুবই, হ্যাঁ শুক্রবার, শনি, রোববার এরা কাজ করবেই না। তারা একদিকে ঠিক আছে, আমার মনে হয় দে আর রিয়েলি এনজয়িং লাইফ, এনজয়িং, যে মারে না আর কি। তারা ভ্যাকেশন নেয়, তারপর খায় দায়, তারপরে তাদের যে বিখ্যাত স্পোর্টস, সেই ফুটবল, অনেক বুল ফাইট, ইন্টারেস্টিং অনেক কিছু। যে বুল ফাইট হ্যামিংওয়ে বিখ্যাত, সেইটার প্রমোশন করে গেছে একটা সান ফেরমিন, নর্থ স্পেনে 13টা বুল ছেড়ে দেয়, 13,000 লোক পিছনে দৌড়াইতেছে। আচ্ছা মনির ভাই, আমি জানি আপনি দুর্দান্ত রান্না করেন, এটা তো আপনার হবি। ছবি আঁকা ছাড়া আর কি কি হবি আছে আপনার? হ্যাঁ, আমার তো ছোটোবেলা মাছ ধরা ছিল, এখন তো আর মাছ ধরো কোথায় না, ছোট মাছ। কিন্তু এখন হবি বলবো, কুকিংটা ইজ এ পার্ট। আমার মনে হয় তো বেসিক্যালি যদি চিন্তা করি, আমি বেঁচে আছি খাওয়ার জন্য বেসিক্যালি। এবং এটার ভিতরে যে কত রকম আর্ট, এটা কিন্তু খুব কম লোকেই অ্যাপ্রিসিয়েট করে, যে খায়। কিন্তু ভালো খাওয়া দিলে কিছু লোক আছে যে এটা বলে না খারাপ না, হ্যাঁ খেলো, কিন্তু তার ওই সেন্সিবিলিটি গ্রো করে না, অ্যাপ্রিশিয়েট করতে পারে না, খায় কিন্তু এটা ভালো লাগলো, প্রশংসা যে করতে হয়, যে যে এত কষ্ট করে খাবারটা বানানো হয়েছে, তার পেছনে যে কত কষ্ট গেছে, এটা বিরাট আর্ট, এটা বিরাট বড় শিল্প তো, আসলে তো তাই। এবং যে রান্না করে সে কিন্তু অনেক মানে মন দিয়ে, এত প্যাশন দিয়ে রান্না করে, প্যাশন দিয়ে রান্না করে। হ্যাঁ, অনেক কিছু। এটা সিস্টেমটা, আমরা স্পাইস খাই কেন এত, কারণ এটা ইকোসিস্টেমের ব্যাপার আছে। আমরা যে মরিচ খাই, মেক্সিকোতে খাইতেছে, একই লাইনে আমরা পড়ছি, এই লাইনে যা পড়ছে জিওগ্রাফিক্যালি সবই মরিচ খায়। হ্যাঁ, তারপর যে ভ্যারাইটি অফ কুকিং, ওরা রসুন খায় বেশি, পেঁয়াজ খায় না, এক সালাদ ছাড়া পেঁয়াজ খাবে না। হ্যাঁ, ওরা হয় হেলদি ফুড, স্প্যানিশরা বাঁচে বিকজ অফ ওদের যে ডায়েট খাওয়াটা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যে এটা গ্রিন প্রেসিংয়ে করে আর কি। তারপর আরেকটা আছে কুকিংয়ের জন্য 0,4, আরেকটা হলো অরুখো বলে, সেটা লাস্ট ইয়ার আর কি। তো ওরা খুব ইয়াটা কনসিয়াস খাওয়াটা নিয়ে, এবং খাওয়ার যে ভেরি সিম্পল ওয়েতে, ওরা মশলা দেবে না। ওরা বলে তোমরা মশলা দিয়ে খাওয়া অরিজিনাল টেস্ট নষ্ট করে দিতেছে। আমরা পুড়িয়ে পুড়িয়ে রান্না করা হয়, তো এটা তো নষ্ট হয়ে যায়, রান্না তো নষ্ট হয়ে যায় তখন। তাছাড়াও আমাদের পেন্টিংও যেরকম খাওয়াটা, এটা কিন্তু আমাদের পেন্টের দোষ না। আমাদের দেশের ছবি কিন্তু প্রচুর রং। অ্যাকচুয়ালি আমাদের দেশ কিন্তু, বাংলাদেশে ক্যামেরা তুললে বোঝা যায় আমাদের কত ইয়েলো স্ট্রং, রেড স্ট্রং, লাইট স্ট্রং। ইউরোপে কি, ইউরোপের গ্রে, বরফ পরা থাকে,
দেখা যায় গ্রে ইয়েলো কার, শেডস অফ গ্রে, সেই হিসেবে খাওয়াটাও তো এরকম। এই যে ইকোসিস্টেমের একটা ইম্প্যাক্ট আছে না, এই জন্য ওদের স্যুপ কোনো স্পাইস নাই, পেন্টিংও ওদের কম রঙে করা, অল্প রঙে, মিনিমালিজম, আস্তে আস্তে ছবি চলে আসছে একদম এমটিনেসের ভিতর। আর আমরা গরম মশলার জাত, একেবারে একটু কম পড়লে আমরা আরাম গরম হইল মশলার জাত, ক্রিটিসাইজ, ঠিকই কথা। লবণ আর যে এটা দেয় নাই। সবচেয়ে কিউরিয়াস বিয়ে বাড়িতে খাওয়া, ভালো খারাপ হইলে একটা দুইটা বকা দিবি। আসলে রান্নার ব্যাপারটা যাক দেখো, এই যে মশলা, হ্যাঁ বিভিন্ন রঙের না, যে হলুদ, হ্যাঁ। লাল, কাঁচামরিচের সবুজ, হ্যাঁ অনেক- পাঁচ অনেক ফোড়নের অনেক নানা colour, রকম হ্যাঁ। রং, জিরা, এগুলো কিন্তু সবই দেখো ছবি আঁকার বিষয়বস্তু। ছবি আঁকার বিষয়ের মধ্যে, হ্যাঁ। ছবি আঁকায় তুমি যেমন অয়েল পেইন্ট, হ্যাঁ অ্যাক্রিলিক, তারপরে নানা কিছু, চারকোল, হ্যাঁ। স্টিক, মানে পেন্সিল বা কলম, এই যে বিভিন্ন থাকে না, এটা প্যালেটের মধ্যে। তো রান্নাটাও কিন্তু তাই। রান্নার মশলাগুলো দেখলে মনে হবে যে ওটাও একটা আর্টিস্টের প্যালেট, ওটা একটা আর্টিস্টের অসংখ্য শৈল্পিক রং, ব্যাপার না, তুমি রং রাখা একটু এটা আছে। দিচ্ছ, একটু ওটা দেখছো, দিয়ে যে রান্না করছো, ওটাও তো ছবি আঁকার মতো, ঠিক না? Sure. হ্যাঁ অ্যাবসলিউটলি সেটাই। এবং আচ্ছা, বিশেষ করে আমি একটু গল্প বলি, বিশেষ করে এই প্রসঙ্গে আর কি। মনির ভাইয়ের রান্না আর ছবি আঁকা, ওই দুইটা আমি ইয়াতে গেছিলাম, মাদ্রিদে গেছিলাম, তখন আমি দেখলাম যে উনি, ওনার স্টুডিও আছে, তারপর আর এর সাথেই কিচেন, মানে রান্না করে যেখানে। তো উনি হয়তো ছবি আঁকতেছে, আঁকতে আঁকতে একটু করলো, আবার একটু রান্না করতে আসলো, ও রান্না একটু ঘুটা টুটা দিয়ে তারপর ঢেকে টেকে দিয়ে উনি হয়তো আবার গেল, ছবি আবার আঁকে কখন চলে আঁকলো, গেলেন। ততক্ষণ 15 মিনিট পরে হয়তো আবার আসলো। সো এইটা আসলে ওনার একটা, মানে আমি বলবো যে পার্ট অফ লাইফ। দুই রকম ছবি আঁকা হচ্ছে, চলছে। ফলে ওইটার রান্না, ভিতরে একটা ছবি ক্রিয়েটিভ আঁকা। আছে, ফলে এই জায়গায় না। ক্রিয়েটিভিটি আছে, ওইটা একটা না, এটা creativity আছে। ফ্র্যাঙ্কলি আমি ছোট বলকে বলি যে রান্নাটা আমি করি জাস্ট একটা প্লেজার ফর টু শেয়ার মাই ফ্রেন্ড, কিন্তু ওইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছবি আঁকার কিন্তু নার্ভাস টেনশন থাকে। এই নার্ভাস টেনশনটা যখন আমি পাতিল মুছি বা আয়রন করি বা তখন এটা release হয়। জব, বাট আই এম থিঙ্কিং, আমি মানে একটু ডিস্ট্রেস চিন্তা করা করতেছি হয়, এটা ছবির। ডিস্ট্রেসিং টেকনিক হ্যাঁ, আসলে। এই যে টেনশন নার্ভাস, মানে এগুলা চলে যায় আমার। তোমাদের দুজনের এই যে ভালোবাসা, মনের মিল, তোমাদের পরিচয় কিভাবে হলো? আচ্ছা, আমার সাথে মনির ভাইয়ের আসলে পরিচয় হচ্ছে, প্রথম আমি যখন মনির ভাইয়ের ছবি দেখি, উনি দীর্ঘদিন পরে সম্ভবত ফ্রান্স থেকে প্যারিস থেকে প্রথম বাংলাদেশে আসলো, ওই শিল্পাঙ্গনে একটা এক্সিবিশন হলো। তখন আমি প্রথম এক্সিবিশন, বাংলাদেশে অনেক বিখ্যাত লোকজন আসে, আমি তখন খুবই ছোট, আমি ওনার এক্সিবিশন দেখতে গেলাম। ওই ভিড়ের ভিতরে অসংখ্য, মনির ভাই তো অসংখ্য ভক্ত, বহু লোক। তো আমি গিয়ে ছবিগুলো দেখে খুব ইমপ্রেস হইলাম আর কি। আমি একদম, আমার কাছে মনে হলো যে একটা নতুন ওপেনিংয়ের মতো। আমি এর আগেও বিভিন্ন গ্যালারিতে হয়তো নিয়ম করে যেতাম, ছবি দেখতাম, তো আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে আমি ওনারে দেখলাম দূর থেকে। তো আমার আবার এর ভিতরে, এর আগে আমি ফিল্ম নিয়ে আমার একটা আগ্রহ আছে, ফিল্ম বানাবো, মানে এটা দীর্ঘদিন ধরে ইয়া করতেছিলাম, ফিল্ম করবো। তো এর আগে আমি একটা ফিকশন ছবি বানানো হয়েছে ছোট, তো তখন আমার প্ল্যান হলো যে একটা ডকুমেন্টারি বানাই। তখন আমার ওই এক্সিবিশন দেখে আমার মনে হলো যে ঠিক আছে, মনির ভাইয়ের উপরে তো একটা কাজ করা যায়। তো একদিন কোন সোর্সে এখন মনে নাই, একদিন মনির ভাইয়ের বাসায় গিয়ে হাজির হলাম, বললাম যে মনির ভাই, আমি তো আপনার একটা ছবি করতে চাই, এবং উনি কোনো কিছু জানা ছাড়া যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি করি না করি, বা আমি আদৌ পারবো কিনা, আমার যোগ্যতা আছে কিনা। তো উনি বললো যে ঠিক আছে। তো আমি খুবই হ্যাপি যে মনির ভাই তখন এগ্রি করছিল। তো এরপরে বসে আমি দীর্ঘ সময় মনির ভাইয়ের বেশ, মানে কি বল, পেইনও দিছি আসলে ছবি বানাইতে গিয়ে। দীর্ঘ সময়, আমার মনে হয় 8 বছর পর্যন্ত আমি শুটিং করছি। ওটা ভালোবাসা। হ্যাঁ, 8 বছর পর্যন্ত শুটিং করছি। কষ্ট না। এবং শুরুর দিকে যা হয় আর কি, ডকুমেন্টারি করতে গেলে, যে মনির ভাইয়ের সাথে আমার শুরুর শুটিং আর পরের দিকে শুটিংগুলোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য। এখন আমি রিয়েলাইজ করি যে এখন যদি আমি মনির ভাইয়ের উপর ছবিটা বানাইতাম, তাহলে এটা অ্যাবসলিউটলি একটা অন্য ছবি হতো। তুমি যে সাংবাদিকতা করো, হ্যাঁ, ওটার পেছনে তোমার ইন্সপিরেশনটা কোত্থেকে আসে? মানে ও আচ্ছা, আই এম শিওর তোমার অনেক কিছু তুমি করো, আমি জানি। আর্টিস্ট অলসো, আমি তো জানি। ছবি এক্সিবিশন, সুন্দর এক্সিবিশন কায়াতে। আপনি তো অনেক কিছু করে দিয়েছেন, না, আপনার প্রিয় বন্ধুকে নিয়ে। ছবি মিনিমাল এবং খুব অল্প কাজের, এবং তার ছবি আঁকে তার নিজের জন্য, মানে সেখানে ছবি সবাই আঁকে নিজের জন্য, কিন্তু বেশি করে সে তার নিজের জন্য। ওখানে ইয়া চায় না তার, আমার মনে হয় এটা পিউরিটি যে ইয়াটা আর্টিস্টের, এটা ওর আছে, এটা ইয়া নাই কোনো, নো ডাউট। আচ্ছা, না, আমার শুরুটা, মানে আমার প্রথম জীবনে ইচ্ছা ছিল যে পলিটিক্স করবো আসলে। তো সেই কারণে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিলাম, যে একদম পলিটিক্স করতে হবে। তো এটা আসলে শুরুর পরে আর বুঝলাম যে না, এই পলিটিক্স দিয়ে আমার হবে না। তখন হচ্ছে আমার ফিল্মের প্রতি আগ্রহ হলো, ফিল্ম স্টাডি মুভমেন্টের সাথে ঢুকলাম, এবং তখন ঠিক করলাম যে ছবি বানাবো।
এর বাইরে কোনো কিছু করব না। তো এর মাঝে ছবি বানানো, তখন বাংলাদেশের রিয়েলিটি এরকম হয় নাই যে একজন কেউ একদম ছবি বানাই তার প্রফেশন বা টিকে থাকতে পারবে। তো ওই মুভমেন্টের সাথে আসি, ছবি দেখি, ছবি বানানোর স্বপ্ন দেখি। এর ফাঁকে হচ্ছে তখন এটা সম্ভবত 91-এ একটা পত্রিকা বের হবে, তখন জাস্ট হুট করেই ফান হিসাবেই পত্রিকা বের হবে। আমি একদিন গেলাম যে আজকের কাগজ বের হবে, আমি জাস্ট একদিন গেলাম যে আজকে পত্রিকা বের হচ্ছে, আমি তো কাজ করতে চাই। তো ওই জায়গায় ছিলেন, সম্পাদক ছিলেন নাইম ভাই, ওনার আমি আগে চিনতাম। উনি বললো যে হ্যাঁ ঠিক আছে আসো। তো এরপর দিন থেকে চাকরি শুরু করলাম। তো আসলে পত্রিকার চাকরি কিন্তু একটা লাইফস্টাইল। ওই প্রফেশনে একবার ঢুকলে কিন্তু অন্য কোনো চাকরি করা, অন্য কোনো প্রফেশনে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এরপর থেকেই এর ভিতরে আসি। আর যেহেতু চাকরিটা আমি এনজয় করা শুরু করছি, ওই করতে করতে আসলে সাংবাদিক হইলাম। তো এর মাঝে ফিল্মের বাতিক তখনও যায় নাই। এর মাঝখানে ছবিও বানাইলাম একটা দুটো ছোটো, একদম আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাই, মানে কমার্শিয়াল ছবি না। তো একটা দুটো ছবি বানাইলাম, মানে দেশে দেখানো হয়েছে দু এক জায়গায়, কিন্তু যা হয় ইন্ডিপেন্ডেন্ট ছবি, ছোট ছবি, এর তো মানে মাস মানে প্রজেকশনের কোনো থাকে না, সুযোগ থাকে না। ফলে কষ্ট করে ছবিও বানাইতে হয়, আবার নিজের পয়সা খরচ করে শো করতে হয়, লোকজন ইনভাইট করতে হয়, দেখাইতে হয়। তো হয়তো অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায় এইটুকুই আর কি। তো এই করতে করতে যাই হোক, যেটা হলো যে আমার মানে এই ছবি বানানোর সূত্রেই কিন্তু মনির ভাইয়ের সাথে আমার মানে আবার পরিচয়, বন্ধুত্ব আর কি। সো সেই কারণে এখন ফিল্ম মেকিংয়ে একটু দূরে আছি। পত্রিকার চাকরি, প্রফেশন, এটা নিয়েই এখন ব্যস্ত, এনজয় করতেছি। আর ছবি আঁকাটা হচ্ছে মানে আমার সুবিধাটা কি, যে ছবি আঁকা আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আর্টিস্ট, আমি এক্সিবিশনে যাই, দেখতে যাই। তো ওইটা থেকে একটা ইন্সপিরেশন হয়তো যে আচ্ছা ঠিক আছে আমিও যদি আর্টিস্ট হইতাম। তো সেটার ভাবনা থেকে, কিন্তু আর আমার তো কোনো একাডেমিক জ্ঞান নাই, কোনো কথা আমি শিখি নাই, কিচ্ছু জানি না। আমার মনে হয় ওইটাই ভালো। আসলেও তাই, ওইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার লিবার্টি আছে। না শিখেই তুমি যে ভূমিকম্প দিচ্ছ, শিখলে যে কি হতো জানি না। আমার লিবার্টিটা আছে, ফলে আমি আমার মতো যা খুশি তো করতে পারি। আমার জাকারিয়া হি হিমসেলফ ইজ ওন স্কুল। হ্যাঁ, কারণ তার যে ইন্টেলেকচুয়াল সেন্স, ছবি না আঁকলেও একটা লোক যখন কালচার ওয়ার্ল্ডে আছে, জার্নালিজম, তার যে ইনফরমেশন, সেটা যে একটা গ্রো হইতেছে ডে বাই ডে, এই যে তার ম্যাচুরিটি, এখন যা আঁকতেছে সেগুলোই আসতেছে। কিন্তু কিন্তু এর জন্য কোনো ইনস্টিটিউট দরকার নাই। এবং জাকারিয়ার লাইন, কালার সব মিনিমাইজড। আমি বলতেছি মানে খুবই সুন্দর ছবি, আমার ভালো কতগুলো ছবি, অপূর্ব ছবি, মানে খুব ইন্টিমেট পেন্টিং। এটা একটা হিউজ বিরাট কিছু না। হ্যাঁ, পেন্টিংয়ের ছোটো হইলেও আমার কাছে কিছু পেন্টিং মনে হলো বিরাট ছবি, কারণ এগুলো স্কেল বড়। হ্যাঁ, পেন্টিংয়ের ভিতর ছোটো বড় কিছু নাই। তো ফলে আমার ওই সুবিধাটা ছিল যে আমার ফ্রিডমটা ছিল, যে আমি তো জানি না যে এই লাইনটা দেয়া যায় কি যায় না। ফলে আমার ওই ফ্রিডমটা ছিল, আই ক্যান ডু এনিথিং। ফলে এই কারণে আমি যা খুশি তো করছি বা করে যাচ্ছি। তো আমি প্রথম যখন ছবি কিছু এরকম হইলো টইলো, আমার বন্ধু বান্ধব দেখলো, তো আমি বললো যে একটা এক্সিবিশন করে। আমি এক্সিবিশন করবো, এটা তো একটা অসম্ভব জিনিস। তো প্রথম আমি যখন করি, তখন আমি আসলে আমার কোনো সম্ভবত পেইন্টের বন্ধু বান্ধবরও আমি দাওয়াত দিইনি। জাস্ট আমি সম্ভবত 20-25 জন লোক, আমার বন্ধু বান্ধব ছাড়া কিন্তু আমি কাউরে বলি নাই। ওরাই দেখলো, তো দেখে টেকে যাই হোক অনেকে অ্যাপ্রিসিয়েট করছে বা করে নাই। আর এরপর মনির ভাইয়ের সাহস করে বললাম যে ঠিক আছে, যদি ভুলভাল কিছু হয় তো গালি দিলে মনির ভাই দিবে, অন্য কোনো আর্টিস্ট আমি ঠিক টাকা। এই ভুলভালের কথা না, এই ভুলভালই তো চাই ছবিতে, কারণ পারফেকশন বলতে কিছুই নাই। নো ডিস্ট্রাকশন, নো ক্রিয়েশন। আচ্ছা, তুমি তো দারুণ রান্না করো আমি জানি, তোমরা দুই বন্ধুর তো একই মনের মিল। আমার রান্নাটা যেমন, হ্যাঁ রান্নায় আমার আগ্রহ আছে, আমারও কিন্তু একই জিনিস। আমি রান্না করি ওইরকম, আমি কিন্তু কোনো রেসিপি দিয়ে রান্না করি না। আমি আমার মতো বাসায় গেলাম, দেখলাম যে আছে ঠিক আছে, কী আছে যা আছে ওইটা দিয়ে একটা রান্না করা। তো আমি হয়তো কোনো বন্ধুর বাসায় গেলাম বা রাত্রে থেকে যাব, তখন হয়তো আমি রান্না করতাম আমার মতো। আমি ফ্রিজ খুলে দেখতাম যে কী আছে, তো যা আছে ওইটা বের করে কিন্তু রান্না করতাম। তো যারা মানে খাইল, ওরা বললো যে হ্যাঁ ভালোই তো হয়েছে, ওরা ভাবেও নাই যে এটা দিয়ে একটা কিছু হবে। তো এটা আর কি, ওইটা আমার কাছে কিন্তু ওইটা আমি খুব এনজয় করি। এটা এরকম না যে আমি একদম নিজের হিসেবে, এবং কলমে যেমন তোমার শৈল্পিক ব্যাপার বেরোচ্ছে, ছবি আঁকাতেও রান্নাতেও তাই। আর ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে রান্না কাউরে খাওয়াইতে পারলে অনেক শান্তি লাগে, মানে যখন বন্ধুদেরকে খাওয়াই এবং যখন খেয়ে বলে যে না ওকে ইটস গুড, এইটার একটা অন্যরকম ভালো লাগা, ওইটা আমি এনজয় করি। আচ্ছা মনির ভাই, ওই যে এই অংশটা একটু মানে আমার আবার শুনতে ইচ্ছা করতেছে। 71 সালে যখন আপনি তো পাকিস্তান থেকে চলে গেলেন, যুদ্ধ শুরু হইলো, তো ওই সময়টা আপনার মানে আপনি কি করলেন, বা ওই সময় মানে একটা দেশে যুদ্ধ চলতেছে, আপনি দেশের বাইরে, আপনার ফিলিংসটা কি, বা আপনার অবস্থা? তখন আমি যখন ছিলাম মাদ্রিদে, স্পেনে,
তখন কিন্তু স্পেন দেশটা একটা ডিটাচ ছিল ওয়ার্ল্ডের সাথে, তবু কয়েকটা নিউজ পেপার কিনতাম, যে হ্যারাল্ড ট্রিবিউন, টাইমস, এর থেকে আমি রিয়েল স্টোরিগুলো পেতাম। কিন্তু এরপরে অ্যাজ এ শিল্পী আমি করতে পারি কি, আমি যদি দেশটা চলে আসছি, তখন কিন্তু এই ফিলিংসটা গ্রো হয়। এই যে নিউজে পড়তাম যে যেসব ছবি পাবলিশ হতো আর কি, সেগুলো সম্ভবত বাংলাদেশে হয় নাই তখন, মানে সেন্সার ছিল অনেক। তাই যে শিল্পী হিসাবে যখন দেখলাম যে একজন রাইটার লিখতেছে, সিনেমা করতেছে, আর যার যেভাবে পারে ওই টাইমটা কিন্তু লোক ইউনিট হয়। অ্যাজ এ শিল্পী হিসেবে আমি একবার করতে পারি, ছবি আঁকতে পারি। তখন কিন্তু স্পেনের গয়া বললা, ফ্রান্সিসকো গয়া, কিন্তু তার ফ্রান্স রেভলিউশনের উপর কতগুলো এচিং আছে বিভৎস, সেগুলো ডিজাস্টার অফ দ্য ওয়ার, তার ব্ল্যাক পিরিয়ডের ছবি। তো ওগুলো আমি গেছিলাম কিন্তু স্পেনে 9 মাসের জন্য, কিন্তু এই যে 50 বছর থাকবো, দিস ইজ দ্য ডেস্টিনি। হ্যাঁ, যাই হোক, ওই দেখে ওই ওয়ারের যে কতগুলা ইমেজ আমার ইনফ্লুয়েন্স করছে গয়া, তখন কতগুলো এচিং করছিলাম আমি 8টা প্লেটের, বড় বড় এচিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন তো ওই কালারফুল ওয়ার্ল্ড ওই ভিতরতে চলে গেছে না, আই ফিল খুবই খারাপ লাগতো, কী করবো আমি এত দূরে। তো আমি একটা এক্সিবিশন করছিলাম কিছু ড্রয়িং আর এচিং দিয়ে, তখন ওইটা গ্যালারির নাম ছিল গ্রিফিথস কোদা, সেই গ্যালারিতে। তো এক কন্দেশা, মানে অ্যাকাউন্ট মহিলা, তাদের ওপেন করালে তারপরে সোল্ড, মানে অনেক ছবি বিক্রি করলো ওখানে। ওই টাকাটা ওই একটা রেড ক্রস সোসাইটিতে বাংলাদেশের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের আমি বোধ করছি মানে এত দূরে থেকে আমি কি করতে পারি একটা শিল্পী। এই যে গয়ার কথা বলেন না মনির ভাই, ছোট একটা মানে অভিজ্ঞতা বলবো না, একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন চারুকলা পড়ছিলাম যুক্তরাষ্ট্রে এবং ফ্রান্স এবং ইটালিতে, তো আমার লাইভ ড্রয়িং মানে ফটো রিয়েলিস্টিক ড্রয়িং ক্লাসে আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যে কোনো একটা ছবি দেখে, মানে যে কোনো তোমাদের পছন্দে তোমরা ছবি কপি করে নিয়ে এসো। তা আমি ওই আমাদের দেশের যে নামকরা বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল ইসলাম, ওনার কাছে আমি কিছুদিন ছবি আঁকা শিখেছিলাম। তো উনি আমাকে কয়েকটা, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কয়েকটা বাংলাদেশের সাদা কালো ছবি দিয়েছিলেন, যে তোমার যদি কখনো মনে হয় তোমার আঁকা খুব ভালো লাগে আমার, তুমি প্র্যাকটিস করো দেখে। তো আমি নিয়ে গেছিলাম, আমার বয়স তো, আমি তখন একটা মানে অল্প বয়স্ক টিনেজ গেছি। তো আমি ওটা চুজ করলাম, আমাদের দেশের একটা বাচ্চা শিশু টোকাই, তাকে নিলাম, এবং আরেকটা নিয়েছিলাম গয়ার ওই যুদ্ধের দৃশ্যটা যেখানে সবাই পড়ে আছে। কারণ 71-এ আমি অনেক ছোট ছিলাম, আমি গুলির আওয়াজেও আমার মনে আছে, আমার বাবা মার কাছে আমি জড়িয়ে ভয় পেতাম, আমার কিন্তু সব মনে আছে। তো আমার তখন ওই গয়ার এই দৃশ্যটা দেখে, যে গয়া এত বড় শিল্পী, উনি যে যুদ্ধ দেখেছেন, ওনার যে দেখা এবং ওনার যে প্রেজেন্টেশনটা, আমি ওটার উপরে ড্রয়িং করে নিয়ে গেলাম, ফটো রিয়েলিস্টিক ড্রয়িং, সাদা কালো, ওই তোমার পেন্সিল দিয়ে। তো আমার প্রফেসর আমাকে বললো, আচ্ছা এত কিছু থাকতে এত দুঃখ নিয়ে কেন আসলে? তা আমি বললাম, না, দুঃখের পিছনেও তো সুখ থাকে, এবং এটার পেছনে যে ইতিহাস, এটা আমার বাংলাদেশ, এবং এটা হচ্ছে একজন বিশাল শিল্পীর কাজ। সুতরাং দুটো দেশেরই তো ভূমিকা দুই রকম, কিন্তু আমি তো বাংলাদেশি হয়ে আমি আমার ইতিহাসকে তো ভুলে যেতে পারি না। সেই জন্য আমার দুই দিকেই তো, এই আমার বাংলাদেশের টোকাই এবং একটা ছোট শিশু এবং গয়ার ওই ছবি, তো তাই মনে পড়ে গেল কথাটা। তো সত্যি আসলে সব দেশেই সব কিছুই একই রকম, তাই না? কিন্তু সবকিছু পজিটিভলি দেখতে হবে আমাদের, ইতিবাচক ভাবে, না যে যুদ্ধের পরে আমরা কিভাবে সুন্দর করে দেশটাকে গড়তে পারি, মানুষকে সাহায্য করতে পারি, তাই না? এই যে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, যুদ্ধ না হয়, এবং আমরা তো সবকিছুতে যুদ্ধ করেই সবকিছুই করছি। আমাদের যারা শিশুরা আছে, যারা বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে, হ্যাঁ, একবেলা খাওয়া থেকে, যারা পথে আছে, তাদেরকে যদি সবাই একটু সাহায্য করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এমনি উন্নতি হয়ে যায়। আমার তো আসলে গেস্ট বুকও নাই, কিছু নাই, তো ওই আমার স্টুডিওর এই লাল দেয়ালে অনেক সাদা সাদা ক্যানভাস, তো আমাকে কি অটোগ্রাফ দেওয়া যায়? যাক, তুমি কি দিবা বন্ধু? আমি তো অটোগ্রাফ দেওয়ার মতো যোগ্য লোক না, মনির ভাই আছে। তুমি যদি যোগ্য না হয় তাহলে তো আমার কিছু বলার নাই, আমার মতো সাধারণ মানুষকে এগুলো বলো না। আমি কিন্তু খুব অধিকারের সাথে দুটো ক্যানভাস নিয়ে আসি।
থ্যাংক ইউ সো মাচ দুজনকে। আবার আসবো। সালাম বাংলাদেশ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেমন লাগলো আমাদের আড্ডাটা জানাবেন, খুব খুশি হব। আর সবাই মিলে সবাইকে সাহায্য করুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায়